বার্তা এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শ্রীভূমিতে জোরদার প্যারেড প্রস্তুতি। যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল জেলা সত্র ও জেলা দায়রা আদালত। শিলচরে মিটিং থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত শ্রীভূমির বিশিষ্ট ব্যবসায়ী চিন্টু আগরওয়াল। শিলকুড়িতে নারী নির্যাতনের শিকার গৃহবধূর রহস্যজনক মৃত্যু প্রতিবাদে সড়ক পরিবার ও যাদব মহাসভা। শিলচর শঙ্কর মঠে স্বামী জ্যোতিষরানন্দ গিরির 117তম জন্মবার্ষিকী ও মিশনের 11তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। উধারগঞ্জ সমষ্টিতে শতাধিক যুবকের অগবতে যোগদান। ভারতের ড্রাগস নিতে এসে বিএসএফ এর হাতে আটক বাংলাদেশি যুবক। 30 জানুয়ারি করিমগঞ্জ কলেজ ছাত্র সংসদ নির্বাচন। জুম্মাবারে নির্বাচনে বিরোধিতায় সরব কংগ্রেসের ছাত্র সংগঠন। পরাক্রম দিবস উপলক্ষে দুদিনব্যাপী এক গুচ্ছ কার্যক্রম বাঙালি পরিষদের। ভারত থেকে ড্রাগস নিতে এসে বিএসএফ এর হাতে আটক এক বাংলাদেশি যুবক। বাংলাদেশ থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করা ওই বাংলাদেশি যুবককে আটক করে বিএসএফ এর 16 নম্বর ব্যাটালিয়ন মঙ্গলবার রাতে কুশিয়ারা নদী পার হয়ে শ্রীভূমি জেলার ভিতরগুল এলাকায় প্রবেশ করা সাইদুল রহমান নামের যুবককে বিএসএফ আটক করে। একই সঙ্গে যুবকের কাছ থেকে 4000 মাদক জাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক যুবকটি বাংলাদেশের সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার বরপাথর গ্রামের বাসিন্দা। জিজ্ঞাসাবাদে বিএসএফ জানতে পারে যে ড্রাগস সংগ্রহ করার উদ্দেশ্যেই সে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। বর্তমানে বাংলাদেশি নাগরিক সাইদুল রহমানকে করিমগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, সাইদুল একটি নৌকায় করে কুশিয়ারা নদী পার হয়ে কাঁটাতারের বেড়ার কাছে পৌঁছায়। সেই সময় ভারতের দিক থেকে এক মাদক কারবারি কাঁটাতারের বেড়ার উপর দিয়ে ড্রাগস ছুড়ে দেয়। এই বিষয়ে আগেই খবর পেয়েছিল বিএসএফ এর গোয়েন্দা বিভাগ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিএসএফ এর জগন্নাথী ক্যাম্পের সদস্যরা কাঁটাতারের বেড়ার বাইরে কুশিয়ারা নদীর পাড়ে ওত পেতে বসেছিল। সাইদুল যখন ড্রাগস সংগ্রহ করছিল তখনই বিএসএফ সদস্যরা তাকে ধরে ফেলে। পরবর্তীতে পুলিশের উপস্থিতিতে ড্রাগসগুলি জব্দ করে সদর থানায় আনা হয়। বাংলাদেশি নাগরিক সাইদুল রহমানের বিরুদ্ধে এনডিপিএস আইনের অধীনে মামলা রুজু করে পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। নামটা কি? সাইদুর রহমান, বাসা কোথায়? বাংলাদেশ রোহাত। কেমনে আইছো? এই নৌকায় থেকে আইছি। কোথা লেগে আইছো? মাধব যুক্ত আর কি, মাধব নেওয়াতে ইসলাম। জি জি, ড্রাগস মতো ইসলা কই কাগজ থেকে? নাম আছে লেখানো, নাম কইছি। কি নাম? লেসান নাম। লেসান নাম। তো বাংলাদেশ তুমি কোথায় বাড়ি? বাড়ি বড়বাত্তর। থানা? থানা তো কি হয়েছে? হুম, থানা তো কি হয়েছে? জকিগঞ্জ। তো আগে কতবার আইসলা এরকম? আগে আইছি তো মাঝে মাঝে ওগুলো পাতলা পাতলা আইতাম আর কি। আর লোকের আরো জন আসলে গেতারে যেতাম আর কি, পানি মারি আর কি। নিজে আইতাম না, উপরে উঠতাম না। কিন্তু এখান থেকে ড্রাগস ইয়াবা ট্যাবলেট নিতে হয়? জি হয় তো নিয়ে দিত আর কি, যারা মালিকে বললো তো পয়সা দিতে আর কি। কার কাছ থেকে নিতে হয়? খালি তো লেখার নাম আর অন্য নাম তো হইলে আমি তো কইতে পারতাম না, আর নিছি না অন্য জন্য। তার বাড়ি কো? নাম লেসার নেই? জি হয়। বাড়ি কো? বাড়িও জন দর্শন সোজা বাড়ি। ও, তো বাংলাদেশ থেকে এখানে কিভাবে নৌকাটি পরে এটা না যে জালে কাটা তারা দিয়ে এটা? নৌকা দিয়ে কাটা তারা এখান থেকে যাইতাম। কাটা তার পাশে থাকে এরকম না কাছে যাইতাম না, কাটা তারা বারো যাইতাম। আজকে কেমন তোরা পড়ছে? ওরা দিছে আর কি, আর এই আপনারা লোকাল লো জালি বাড়া। হ্যাঁ, আর ওই মালটা এই এসতে লইতে সময় আপনারা লোকে করে দিয়ে দর্শন তুমি যে দোয়া পাইছো না সে দোয়া? সে দেওয়ার তো আর কি আমাকে লাগছে দিছে আর কি। আমি উপাত আসলাম জানি নিচে, এই যে বালফর আলো নানি আলোর এইখানে উপাত আসলাম। আর কইছি যে ফোন হয়েছে এটা মারবা দিয়ে এটা মারছে। তোমার বাবার নামটা কি? ফরিদুদ্দিন। ফরিদুদ্দিন। তোমার সাথে এই কাজে কত এই ড্রাগস পাচারের ক্ষেত্রে মানে 1000 টাকা পাইতাম স্যার। 1000 রুপিয়া টাকা? জি বাংলাদেশি টাকা 1000 টাকা পাই? জি জি। আচ্ছা আচ্ছা, জড়িত। তুমি কতদিন ধরে এই কাজ করো? আগে পড়ছিলাম এইটা তো স্মরণ নাই পুরা, কইতে পারতাম না। কয় বছর ধরে যাবত? 2 বছর ধরে বাদ দিয়েছিলাম আর কি। এর আগে 15 বছর, 10 বছর, 5 বছর? জি না জি না, আগে ওরা 7 বছর বলতাম আর কি, বাদ দিয়ে
তো টাকা পয়সা জগৎ লেনদেন কীভাবে হতো? এটা তো মাঝজন অনলাইন লেনদেন করে, আমরা ওপর লেনদেন করা লাগে, আমরা তো লেনদেন করি না। আমাদের এখানে মাঝনকে ভারতের মাঝনকে ভারতের মাঝে তো এটা তো ওই এবারে ইন্ডিয়ালে জানে, আর এবারে ইন্ডিয়ালে জানে এবারে মালিক যারা আছে এরা দেয় তো বলে যে খারাই দিতাম মহান এরা হয়, এরা দেখার তারা তো মালিকে জানে, আমরা তো আর জানি না। খামলা মানুষ খামলা হইলে ওখান গিয়ে যাবেন ওদের নাম্বার নেই, নাম্বার ওদের নিয়ে চুজ করে ওখানে আর যে যারটা কে ধরেছে? বিএসএফ আর তোমাদের এখানে বিডিআর নাকি বিজেপি কি তোমাদেরকে দেখেনি? ওরা তো আসছিল না এখানে। প্রজাতন্ত্র দিবস উদযাপনকে কেন্দ্র করে শ্রীভূমি জেলায় শুরু হয়েছে জোরদার প্রস্তুতি। শ্রীভূমি পুলিশ প্রশাসনের তত্ত্বাবধানে সরকারি স্কুলের খেলার মাঠে চলছে প্যারেডের মহড়া। এই মহড়ায় অংশগ্রহণ করছে ন্যাশনাল ক্যাডেট কর্পস এনসিসি, জেলা পুলিশ বাহিনী এবং 15 আইআর ব্যাটালিয়নের পুলিশ জওয়ানরা। প্রতিদিন নির্দিষ্ট সময়ে কঠোর অনুশীলনের মাধ্যমে মার্চ পাস্ট প্যারেডের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা। অংশগ্রহণকারী দলগুলিকে নিখুঁতভাবে প্রস্তুত করতে অভিজ্ঞ আধিকারিকদের তত্ত্বাবধানে প্রশিক্ষণ চলছে। উল্লেখযোগ্য যে আসন্ন প্রজাতন্ত্র দিবসে সরকারি স্কুলের খেলার মাঠে অনুষ্ঠিত হবে মূল প্যারেড কর্মসূচি। এই অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি আকর্ষণীয় প্যারেড ও বিভিন্ন প্রদর্শনী কর্মসূচিরও আয়োজন করা হয়েছে। সব মিলিয়ে প্রজাতন্ত্র দিবসকে ঘিরে শ্রীভূমি জেলায় তৈরি হয়েছে এক উৎসব মুখর পরিবেশ। পার্টিসিপেট করেছে। আর আমাদের আর্মস ফোর্স আছে পাঁচটা আর্মস ফোর্স আছে, ডিস্ট্রিক্ট থেকে 2টা, হোমগার্ড একটা, 15 এপি ব্যাটালিয়নের একটা, আর এনসিসি একটা, আর্মস পার্টিকুলার 5টা আছে। তো ব্যান্ডে এখন বিএসএফ নেই, আপাতত আমরা সরস্বতী বিদ্যানিকেতন থেকে ওদের ব্যান্ড পার্টিটাকে এনেছি। আর বিএসএফ দিতে পারবে না, ওদের পার্টিটা বাইরে চলে গেছে। বাধার তেমন কোনো সম্মুখীন হতে হচ্ছে না, কারণ প্রায়ই ওদের পার্টিসিপেন্ট ওদের প্রায়ই জানা আছে যে কীভাবে প্র্যাকটিস করতে হয়। আর ওই ছোটোখাটো 2-একটা অসুবিধা হতে ওগুলো আমরা ঠিক করে নিয়েছি। তো এখন হ্যাঁ, আমরা অলমোস্ট জুম্মাবাড়ি কলেজ নির্বাচন বিরোধিতার সরব এনএসইউআই। বুধবার করিমগঞ্জ কলেজ ছাত্র সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণার জন্য কলেজ কর্তৃপক্ষ ছাত্রদের নিয়ে এক সাধারণ সভার আয়োজন করে। সেখানে 30শে জানুয়ারি করিমগঞ্জ কলেজ ছাত্র সংসদ নির্বাচনের দিন ধার্য করা হয়, কিন্তু সেই দিনটি শুক্রবার থাকায় বিরোধিতায় সরব হয় এনএসইউআই পন্থী ছাত্ররা। তারা কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে কলেজ অধ্যক্ষের রুমের সম্মুখে ধর্নায় বসে পড়ে। এনএসইউআই কর্মীরা জানান, কলেজ কর্তৃপক্ষ উদ্দেশ্য প্রণোদিতভাবে শুক্রবারে জুম্মার নামাজের দিন নির্বাচনের দিনক্ষণ ধার্য করেছে। এদিকে কলেজ কর্তৃপক্ষ 22 ও 24 তারিখ মনোনয়নপত্র দাখিলের দিন নির্ধারণ করেছে। মনোনয়ন স্ক্রুটিনি হবে 27শে জানুয়ারি, মনোনয়ন প্রত্যাহারের দিন 28 জানুয়ারি। 30 জানুয়ারি ছাত্র সংসদ নির্বাচনের দিন ও 31 তারিখ নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের দিন ধার্য করা হয়েছে। নোটিফিকেশন জারি করে কলেজ নির্বাচনের রণডঙ্কা বাজিয়ে দিয়েছে করিমগঞ্জ কলেজ কর্তৃপক্ষ। 2026-এর বিধানসভা নির্বাচনের পূর্বে ঐতিহ্যবাহী করিমগঞ্জ কলেজের ফলাফলের দিকে নজর থাকবে রাজনৈতিক মহলের। ফ্রাইডেতে ইলেকশন আছে যে আমরা গতবার কোনো প্রবলেম করি নাই, কলেজের স্যারকে যে নেক্সট ইয়ার যখন কলেজ ইলেকশন হবে সবার সঙ্গে মতামত হয়ে কলেজ ইলেকশনটা হবে। এই জেনারেল মিটিংয়ের উদ্দেশ্যটা এটাই হলো যে 2 পার্টি মিলে সব স্টুডেন্টসরা মিলে মতামত রেখে ডেটটা বলায়। আজকে দেখেছি যে আজকে আমরা স্যারকে বললাম স্যাটারডে তো ইলেকশন হয়, প্রবলেমটা কি? স্যারে দেখেছি যে এক পার্টির কথা শুনে আর উপর থেকে বিজেপির প্রেশার আসার জন্য স্যারে ফ্রাইডেতে ইলেকশনটা পালিয়েছে। এটা কি বিজেপির ষড়যন্ত্র? ইলেকশনের আগে বিজেপির ষড়যন্ত্র নাকি এটা? আজকে আমরা স্যারকে ওপেন বলেছি যে স্যার স্যাটারডে হলে প্রবলেম কি? স্যাটারডে কলেজ খোলা থাকে, এক্সাম সব কিছু হয়, ওইটা আমাদের প্রবলেম না, হবে না। সেটা একটা পলিটিক্যাল প্রেশার আসার জন্য স্যারের ফ্রাইডেতে মানে করতেই লাগবে স্যার ইলেকশন। আর স্যারের মানে এটা স্যারের কলেজের যে অথরিটিতে আছে ইলেকশনের মধ্যে তারা সবাই বলে চাকরি নিয়ে দায়ী করবে, এটা আমার লাগছে। আজ আমাদের করিমগঞ্জ কলেজে আগন্তুক ইলেকশন নিয়ে জেনারেল মিটিং হয়েছিল এবং আজকের দিনে লাস্ট ইয়ার যে ইউনিয়ন বডি ছিল সেটা আজ ডিজলভ করে দেওয়া হয়েছে এবং নেক্সট
25-26 ইলেকশনের শিডিউল ঘোষণা করা হয়েছে। আমাদের শিডিউলটি হচ্ছে 22 এবং 24 তারিখ নমিনেশন এবং 25 তারিখ 26 বন্ধ থাকবে, 27 তারিখ স্ক্রুটিনি, 28 তারিখ উইথড্রয়াল এবং 29 তারিখ ক্যাম্পেনিং ডে থাকবে এবং আমাদের ইলেকশনটি 30 তারিখ অনুষ্ঠিত হবে। আমি সকল ছাত্রকে বলবো, আমাদের 30 তারিখ যে ইলেকশন হবে সেই ইলেকশনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সকল প্রার্থীকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করুন এবং আমরা এই ইলেকশনকে সুন্দরভাবে যাতে করতে পারি। মানছেন ওরা একটু ঘাবড়ে গেছে, ওরা ইলেকশনকে ডরাচ্ছে, এর জন্য ওরা নির্বাচন চাইছে না। ওরা জানে নির্বাচন হলে ওরা হারার সম্ভাবনাই বেশি, ওর জন্য ওরা ডরাচ্ছে, ওর জন্য ওরা নারাবাজি করছে, প্রিন্সিপালকে গালিগালাজ করছে এবং জেনারেল স্টুডেন্টকে কেউ বাজে বাজে কথা বলছে। ম্যাক্সিমাম আমাদের সাপোর্টে থাকে, ওদেরকে বাজে গালি উলি সব কিছু দিচ্ছে। এখন আই থিঙ্ক ওরা এখন টিচার প্রিন্সিপাল স্যারকে গালিবাজি দিয়েছে। লাস্ট ইয়ার যেরকম করেছে, প্রিন্সিপালকে মারার চেষ্টা করেছিল লাস্ট ইয়ার, এবারও সেমভাবে ওরা অ্যাগ্রেশন দেখিয়েছে প্রিন্সিপালের উপর। সিমেন্ট কোম্পানির মিটিংই কাল হয়ে উঠল আগরওয়াল পরিবারের জন্য। মিটিং শেষে আর বাড়ি ফেরা হলো না চিন্টু আগরওয়ালের। শ্রীভূমির 6 নম্বর জাতীয় সড়কে সংঘটিত এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন শ্রীভূমির বিশিষ্ট ব্যবসায়ী শ্যাম ট্রেডার্সের স্বত্বাধিকারী চিন্টু আগরওয়াল। মঙ্গলবার রাতে শিলচরের একটি অভিজাত হোটেলে ডালমিয়া সিমেন্ট কোম্পানির একটি মিটিংয়ে অংশগ্রহণ করেন চিন্টু আগরওয়াল। মিটিং শেষ করে নিজের হুন্ডাই ক্রেটা গাড়িতে করে শ্রীভূমির উদ্দেশ্যে রওনা দেন তিনি, কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাস, রাস্তাতেই থেমে যায় তার জীবনের পথ। ঘটনাটি ঘটে শ্রীভূমির বদরপুর এলাকার মগইবাঙ্গা অঞ্চলে 6 নম্বর জাতীয় সড়কের উপর একটি সেতুর কাছে। রাত প্রায় 12টা নাগাদ AS119181 নম্বরের হিউন্ডাই ক্রেটা গাড়িটি আচমকায় নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে যায়। দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন এবং বদরপুর থানায় খবর দেন। দীর্ঘ প্রচেষ্টার পর গাড়ির ভেতর থেকে চালকের আসনে থাকা চিন্টু আগরওয়ালকে উদ্ধার করা হয়। তাকে গুরুতর আহত অবস্থায় দ্রুত শ্রীভূমি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে বদরপুর পুলিশ দুর্ঘটনাগ্রস্ত হিউন্ডাই ক্রেটা গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এই আকস্মিক মৃত্যুতে শ্রীভূমি জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তো দুঃখের সংবাদ যেটা, চিন্টু আমাদের এই শ্যামসুন্দর ট্রেডার্সের ওনার চিন্টু আমাদের বন্ধু। আমি সকালবেলা যখন এক্সারসাইজ করছিলাম তখন জিমে কয়েকটা ছেলে বলছে কালকে বহুত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর চিন্টুর নাম বলেছে। তো শকড হয়ে গেলাম। তো তারপর জিমে আর ব্যায়াম করতে পারলাম না, এসে গেলাম। যাই এসে এখানে খোঁজখবর নিয়ে খবর পেলাম যে গত কালকে রাত্রে ওদের নাকি ডালমিয়ার সিমেন্টের কি মিটিং ছিল। তো ওই মিটিংয়ে চিন্টু অ্যাটেন্ড করেছে। বাড়িতে আসার পথে এই শিগৌরিতে এই ব্রিজ থেকে ভেঙে নিচে গাড়িটা পড়ে গেছে, এখানে এসে শুনতে পারলাম যেটা। তারপর তো ওই ওকে রিকভারি করে আনতে রাস্তার মধ্যেই ওর মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ও। যাই হোক, অত্যন্ত দুঃখজনক ব্যাপার। চিন্টু আমাদের বয়সেরই, আমাদের বন্ধু মানুষ। আমি ওর আত্মার বিধি আত্মার শান্তি কামনা করি এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি। যে সে ওদের শিলচর গিয়েছিল নাকি, ওদিকে আসতেছিল, আসার সময় মকইবাঙ্গাতে ব্রিজের উপর গাড়িটা নিচে পড়ে গিয়েছিল। সেখানকার মানুষ শাবল টাবল নিয়ে ওকে বের করেছে। খুবই দুঃখজনক ঘটনা। ওর সাথে আমার প্রচণ্ড মিল ছিল, ছোটো ভাই বড়ো ভাই সম্পর্ক ছিল। ওর ফ্যামিলির সাথে আমার বিরাট সম্পর্ক। কিন্তু এই যে ঘটনা মেনে নিতে পারছি না, আমাদের ক্লাবও মেনে নিতে পারছে না, আমাদের এই পাড়াপড়শিও মেনে নিতে পারছে না। চিন্টু সবসময়ই সবার সাথে একসাথে থাকতো, খোলামেলা আলোচনা করতো, খুব ভালো ছেলে ছিল। কিন্তু এইভাবে যে হলো, ভগবানের নিয়তি, ডাক যখন আসবে যেতেই হবে। কিন্তু এই মর্মান্তিক মৃত্যু, যে এই দুর্ঘটনার কবলে পড়ে তার মৃত্যু হলো, সেটা কোনো মতেই ভাবা গিয়েছিল না। যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দিল কাছাড় জেলা সত্র ও জেলা দায়রা আদালত। যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা করার অপরাধে স্বামীকে 10 বছরের সশ্রম কারাদণ্ডের সাজা দিল কাছাড় জেলা সত্র ও জেলা দায়রা আদালত।
সাজাপ্রাপ্ত অভিযুক্ত স্বামী হলো কাছাড় জেলার লেবুরবন্দ এলাকার বাসিন্দা টুটন দাস। ঘটনাটি ঘটে 2021 সালের 21শে ফেব্রুয়ারি। ওই দিন টুটন দাসের স্ত্রী চঞ্চলা দাসের মৃতদেহ বাড়ির রান্নাঘর থেকে গলায় দড়ি দেওয়া অবস্থায় উদ্ধার হয়। অভিযোগ অনুযায়ী যৌতুকের দাবিতে টুটন দাস তার স্ত্রী চঞ্চলা দাসকে গলা চেপে হত্যা করে এবং পরে ঘটনাটিকে আত্মহত্যার রূপ দেওয়ার চেষ্টা চালায়। চঞ্চলা দাসের মৃত্যুর পর তার ভাই শিলচর সদর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, বিয়ের পর থেকেই টুটন দাস ও তার পরিবার একটি বাইক ও নগদ 1 লক্ষ টাকা যৌতুক দাবি করে চঞ্চলা দাসের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। যৌতুকের দাবির কারণে চঞ্চলা দাসকে হত্যা করা হয় বলে অভিযোগ উল্লেখ করা হয়। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ টুটন দাসকে গ্রেফতার করে এবং ঘটনার বিস্তারিত তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ প্রায় 5 বছর বিচার প্রক্রিয়া চলার পর আদালত অভিযুক্ত টুটন দাসকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করে। আদালত ভারতীয় দণ্ডবিধির 304B ধারায় টুটন দাসকে 10 বছরের সশ্রম কারাদণ্ড এবং 20,000 টাকা জরিমানার সাজা প্রদান করে। রায় ঘোষণার পর অভিযুক্তকে আদালত থেকে শিলচর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এবারে নিচে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে শ্রীভূমিতে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই চলে আসুন প্রিয়া টাইলসে এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব রকমের টাইলস আমাদের প্রিয়া টাইলসে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চান্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, শ্রীভূমি। যোগাযোগ 9101805530 9957709784। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল।
চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। পরাক্রম দিবস উপলক্ষে নানাবিধ কার্যসূচি হাতে নিল বাঙালি পরিষদ। 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন তথা পরাক্রম দিবস উপলক্ষে একাধিক কার্যসূচি হাতে নিয়েছে বাঙালি পরিষদ। শ্রীভূমি জেলা কমিটি দুদিনব্যাপী অঙ্কন প্রতিযোগিতা, দেশাত্মবোধক সঙ্গীত প্রতিযোগিতা, আকস্মিক প্রতিযোগিতা সহ নানান প্রতিযোগিতার আয়োজন করা হবে। আয়োজকরা জানান, 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর মর্মর মূর্তিতে পুষ্পাঞ্জলি প্রদানের মাধ্যমে তাদের এই 2 দিনব্যাপী অনুষ্ঠানের শুভারম্ভ করা হবে। অনুষ্ঠান কর্মসূচির বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানগুলো বঙ্গদত্ত রোড সরস্বতী বিদ্যানিকেতনে আয়োজন করা হবে। এছাড়াও এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে তারা জানান। আয়োজকরা সকল প্রতিযোগী ও অভিভাবকদের অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করে তোলার আহ্বান করেন। নমস্কার সাংবাদিক ছোট ভাই বোনেরা, আমরা আসলে নেতাজির যে জন্মদিবস উপলক্ষে পরাক্রম দিবস যেটা পালিত হয় সেটা আমরা এখানে এবার সরকারিভাবে পালন করছি। তো যে আসাম সরকারের বার্ষিক সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের যে কমিটি আছে সমস্ত আসামে, সেই উন্নয়ন পরিষদ প্রত্যেকটি জেলায় এভাবে নেতাজির জন্মদিবস পরাক্রম দিবস হিসেবে পালিত করছি। সেই হিসেবে আমরা চিহ্নিত করছি। এখানে একটা কমিটি বানানো হয়েছে সরকারের তরফ থেকে। তো সেই হিসেবে আমাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে এবং অরূপ দাস মহাশয়কে সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। সেই সঙ্গে আমরা আরও কমিটি এক্সটেন্ড করেছি। এখানে এক্সটেন্ড করে অন্যান্য যেমন প্রচার সচিবে আছেন মৃত্যুঞ্জয় চক্রবর্তী, সুস্মিতা দাস, এইভাবে আরও অন্যান্য বিভাগ আছে। তো আসল কথাটা হলো 23 জানুয়ারি পরাক্রম দিবস, আমরা নেতাজির যে জন্মদিবস সেটা খুব সাড়ম্বরে পালন করার চেষ্টা করছি। আর প্রোগ্রামটা আমরা 2 দিনে রেখেছি, 23 এবং 24, 2 দিনে মিলে প্রোগ্রামটা আমরা করব। 23 তারিখে আছে সকাল দিকে নেতাজির মূর্তিতে মাল্যদান, যেটা এওসি পয়েন্টের সামনে মাল্যদান। পরবর্তীতে আরও কিছু অন্যান্য কার্যক্রম আছে এবং পরদিন 24 তারিখ প্রায় সকাল থেকে রাত পর্যন্ত অনুষ্ঠান থাকবে। সকালে যেমন দুপুর দিকে আরম্ভ হবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং দেশভক্তি সঙ্গীতের প্রতিযোগিতা। সেখানে অংশগ্রহণ করবেন 2টি বিভাগ আছে, একটি গ্রুপ এ, গ্রুপ বি। গ্রুপ এতে ক্লাস 8 পর্যন্ত এবং 9 থেকে 12 পর্যন্ত হচ্ছে গ্রুপ বি। প্রত্যেক গ্রুপেই চিত্রাঙ্কন এবং আকস্মিক বক্তৃতা এবং সঙ্গীত প্রতিযোগিতায় ভাগ নেবেন। তো সঙ্গীত প্রতিযোগিতা বলতে এখানে শুধুমাত্র দেশাত্মবোধক সঙ্গীতেই থাকবে, ভাগ নেবেন।
সেইভাবে আমরা অনুষ্ঠান চালিয়ে যাব এবং পরবর্তীতে বিকালের দিকে 3:30টার সময় আরম্ভ হবে একটি সভা। এই সভায় আমাদের যে এই সভাতে এখানে স্থানীয় মন্ত্রী তথা আসামের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয় উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিসেবে। সেই সাথে বিশেষ অতিথি রূপে উপস্থিত থাকবেন প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস, বর্তমান সাংসদ কৃপানাথ মালা সহ সব বিধায়ক, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবকেশ, রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকার এবং আমরা শিলপুরিতে নারী নির্যাতনের শিকার গৃহবধূর রহস্যজনকভাবে মৃত্যু, পরিবার ও যাদব মহাসভার তীব্র প্রতিবাদ। কাছাড় জেলার শিলপুরি চতুর্থ খণ্ডে মঙ্গলবার পূজা রাজভর নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য পরিবেশ সৃষ্টি হয় এলাকায়। পুলিশের তদন্তে গুরুতর প্রশ্ন উঠেছে, যার ফলে পরিবার এবং যাদব মহাসভা জেলা পুলিশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। পূজা রাজভরের ছোট ভাই পাপ্পু গোয়ালা এবং মা মিনা গোয়ালা সাংবাদিকদের জানান, প্রায় 15 বছর আগে পূজার বিবাহ হয় স্থানীয় প্রদীপ রাজভরের পুত্র প্রভাকর রাজভরের সঙ্গে। বিবাহের পর থেকে শ্বশুর প্রদীপ রাজভর এবং স্বামী প্রভাকর রাজভর তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেই থাকতেন। গত মঙ্গলবার সকাল 8টায় পাপ্পু গোয়ালার ফোনে খবর আসে বোন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে এবং মৃতদেহ মেডিকেল কলেজে নেওয়া হচ্ছে। কিন্তু পাপ্পু মেডিকেল কলেজ যাওয়ার পথে দেখেন স্বামী প্রভাকর রাজভর মৃতদেহ নিয়ে বাসায় ফিরছেন। পরিবার প্রশ্ন তুলে, গলায় দড়ি লাগানো মৃতদেহ পুলিশ ও ম্যাজিস্ট্রেটের অনুপস্থিতিতে কিভাবে নামানো হলো? ঘুঙ্গুর থানা কেন সঠিক তদন্ত করছে না? যাদব মহাসভার কাছাড় জেলা কমিটির সভাপতি পাপ্পু যাদবের নেতৃত্বে একদল সদস্য শিলপুরি পূজার বাসায় পৌঁছে প্রতিবাদ জানায়। তারা জেলা পুলিশ প্রশাসনের কাছে প্রদীপ রাজভর ও প্রভাকর রাজভরের বিরুদ্ধে আইনি তদন্ত করে কঠোর শাস্তির দাবি জানায়। পাপ্পু গোয়ালা, বাড়ি হইল শিলপুরি 4 নম্বর। আর আমার বোনের গতকালকে মঙ্গলবার সকালে আমার মানে তারা কোন সময় কিতা করছে আমি অনুমানিক আমি জানি না। বোনের নাম কিতা? পূজা গোয়ালা, পূজা রাজভর। বাসাটা কোন জায়গা বোনের বিয়ে হয়েছে? শিলপুরি 4 নম্বর। মানে তোমার বাসার সামনে? আমার বাসার সামনে, বেশি না 2 মিনিটের রাস্তা। জামাইরা শ্বশুরের নাম? প্রদীপ রাজভর আর প্রভাকর রাজভর। প্রভাকর হইল জামাইয়ের নাম আর প্রদীপ রাজভর হইল শ্বশুরের নাম। কালকে সকালে তারা মানে এরকম অ্যাটেম্প দেখাইছে যে সুসাইড অ্যাটেম্প। আর তারা অ্যাটলিস্ট আমরা একবার ইনফরমেশন করছে না। একবার আমরা হয়তো যদি আমরা একবার মনের শান্তি করলাম যে না আমরা বোন সুসাইড করছে, তো আমরা যখন গেলাম, যাওয়ার পরে তো আমরা মেডিকেলের সামনে থেকে ঘুরে আইছি। তাও এটা তারা কইছে না, আমরা বাইরের মানুষও কইছে আমরা কালকে এটা। হ্যাঁ কালকে তারা আমরা একবারটা কইছে না যে তোমার বোনের এরকম হয়েছে। বাইরের মানুষ আমরা ফোন করে কয় যে তোমার বোনের এরকম হয়েছে, তুমি মেডিকেল যাও একবার। মেডিকেল যাই যখন, তো তারা দেখি আমি রাস্তার মধ্যে তারা বাড়ি ফেরত করে বাড়ি যাওয়ার পরে আমি রাস্তার মধ্যে 2-3 বার তার দরজা নক করে আমি গেলাম গাড়ির যে দাদা কি হয়েছে। তারা ওটা আমার কিচ্ছু কর না। আমি 3-4 বার গেলাম, কিচ্ছু কর না, খালি কয় বাড়ির চলো। বাড়িতে হওয়ার পরে তো দেখি আমার বোন মানে গাড়ির ভিতরে আর কি চাদর দিয়া মুখ পুরো কাভার করাই, ফুল বডি কাভার করা। আমি জিগাইনের পরে তারা তো কিছু কয় না। হ্যাঁ, তারপরে আমার পরের মানুষ ওটা কয় যে সুসাইড করছে বলে। সুসাইড করছে তো আমার বোন তো হাইট না যে 12 ফুট সিলিং ফ্যানের মধ্যে, তাই সুসাইড করতো। প্লাস পয়েন্ট হচ্ছে কি তারা মানে আর কি কর যে মানে শাড়ি দিয়ে লাগাইছে, আর শ্বশুরের ঘর হলো গিয়া গামছা দিয়ে লাগাইছে, হাজব্যান্ডে ওটা কর যে রশি দিয়ে লাগাইছে। এখন কি দিয়ে লাগাইছে সঠিক তারা হইতে পারেন না। হ্যাঁ, আমি বেশি কিছু চাই না, জাস্ট আমার খালি অতটুকু জানতে লাগে যে আমার বোনের লোক হয়েছে ঠিকই। আমি যতটুকু জানি তারা মার্ডার করছে। হ্যাঁ, এটা সুসাইড না, এটা খালি সুসাইড না, এটা মার্ডার করছে। আজকে আমার বোনের লোক করছে, কালকে অন্য কোনো মেয়ের করবো, কোনো গ্যারেন্টি নাই এরকম মানুষের। আমি খালি প্রশাসন আর আমরা এসপি মহোদয়ের সামনে খালি অতটুকু আমি নিবেদন করতাম যে আমার এটা খালি লাগে, জাস্টিস লাগে যে আমার বোনের লোক কি হয়েছে। আর তারারে আমি কমপক্ষেও আমি তারা মানে সাজা চাই, আর কিছু নাই। আমার বোনের লোকে আমার একমাত্র বোন আজ পর্যন্ত আমরাও তাকে আমরা কুদাম দিচ্ছি না। যেদিন থেকে বিয়ে হয়েছে তারা খালি মানে
তার উপরে টর্চার করে যার তাই আমরা মানে বাধ্যই আমরা করতে পারেন না, কারণ নিজের ইচ্ছায় বিয়ে করছিল তারা। অসম যুব পরিষদের উদারবন সমষ্টির শতাধিক যুবক অবগতে যোগদান, ন্যাকবুক ও রোপণ করলেন বিধায়ক প্রার্থীদের দাবি। কাছাড় জেলার উদারবন সমষ্টি থেকে অসম যুব পরিষদের প্রায় শতাধিক যুবক আনুষ্ঠানিকভাবে অগপতে যোগদান করলেন। অনুষ্ঠানে যুব পরিষদের কেন্দ্রীয় সম্পাদক ন্যাকবুক হোসেন লস্কর বলেন, উন্নয়নের জন্য অগপয়ের বিধায়ক প্রার্থী প্রদানের অনুরোধ জানায় অতুল বোরা ও কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি। যোগদানকারীদের স্বাগত জানালেন অগপয়ের মনিতন সিংহ, রূপন মোদক, চিত্তরঞ্জন সিনহা সহ অন্যান্যরা। এই যোগদান অগপয়ের যুবশক্তি মজবুত করবে বলে নেতারা আশাবাদী। আসন্ন নির্বাচনে এটি ইতিবাচক সংকেত। অসম গণ পরিষদ দল আসামবাসীর একটি আবেগ। প্রত্যেক আসামবাসীর মনে প্রাণে অসম গণ পরিষদ দল আছে এবং আজকের এই প্রোগ্রাম থেকে দেখা যাচ্ছে যে আগামী দিনেও থাকবে। কেননা ঐতিহাসিক অসম আন্দোলনের 855 জন শহীদের রক্তের বিনিময়ে গড়া এই দল অসম গণ পরিষদ দল। অসম গণ পরিষদ দল অতীতে 2 বার সরকার গঠন করেছে। আসামের সঙ্গে সঙ্গে বরাক উপত্যকায় অসম গণ পরিষদ দলের বিগত দিনের প্রভাব ছিল। বরাক উপত্যকা থেকে 3-4 জন বিধায়ক নির্বাচিত হয়েছিল অসম গণ পরিষদ দল থেকে। এমনকি বরাক উপত্যকা থেকে একাধিক মন্ত্রিত্ব দেওয়া হয়েছিল অসম গণ পরিষদ দল। মরহুম শহীদুল আলম চৌধুরী সাহেব। শুধু বরাক উপত্যকায় যে শেষ এই না, আজ এই উদারবন সমষ্টিতে অসম গণ পরিষদ দলের একটা বড় প্রভাব ছিল অতীতে। প্রাক্তন বিধায়ক তথা অসম গণ পরিষদ দলের নেতা আমাদের সকলের প্রিয় স্বর্গীয় জয়প্রকাশ তিওয়ারির সমষ্টি উদারবন সমষ্টি। জয়প্রকাশ তিওয়ারির সেই পুরানো দিনগুলি আবার উদারবন সমষ্টিতে আমাদের ফিরে আনতে হবে। নতুন ডিলিমিটেশনের হলে উদারবন সমষ্টি এখন বিভিন্ন ভাষা, বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্মের লোক দিয়ে গঠিত হয়েছে। আমাদের দলের নীতিও ইহাই যে বিভিন্ন জাতি, ধর্ম, ভাষা, বর্ণ নির্বিশেষে আমাদের এই দলের কোনো ভেদাভেদ নাই। আজকে অসম গণ পরিষদ দলকে শক্তিশালী করতে হলে আমরা তৃণমূল পর্যায়ে আমরা মনে করতে হবে। অসম গণ পরিষদ দলকে শক্তিশালী করলে আমরা গ্রামে গঞ্জে, গ্রামে, শহরে, নগরে দুয়ারে দুয়ারে যেতে হবে। এজিপি দলকে মজবুত করতে হবে, আগের মতো মজবুত করতে হবে। একটা কথা মনে রাখবেন, এজিপি দল অসমের ঐতিহাসিক দল, ঐক্য, শান্তি ও প্রগতি। আজকে এজিপি দলকে সবচেয়ে আজকে দেখবো, আজকে 1985 আমরা একবার সরকার হয়েছে, আবার 1996 একবার সরকার হয়েছে, 2 বার আমরা সরকার হয়েছে, আবার আসবে এই সরকার। আর সবরা এজিপি দল দেখো অগল্প একটা এরকম জিনিস, অসম গণ পরিষদ দল আজকে সবাই যদি একসঙ্গে কাজ করে এই দলকে আগে নিয়ে যাবে। আজকে এই দলের উদ্দেশ্য হলো যুব পরিষদ, এটা হলো একটা পিলার। আজকে সব যতজন আছেন আপনারা সবাই মিলে একসঙ্গে কাজ করলে আমরা যুব এজিপি দলকে আগে নিয়ে যাবো। সব যদি একসঙ্গে থাকুন তারপরে আমরা দলকে আগে নিয়ে যাবো। আজকে দেখো 15-20 বছর আগে আজকে কংগ্রেস সরকার ছিল। আজকে তোমাদের গ্রামেও 20 বছর 15 বছর আগে 90% মানুষ কংগ্রেসের আছে, 10% মানুষ বিজেপির আছে। ঠিক আছে, 10% আজকে যদি একটা জনসভা হতো কংগ্রেসের লাগে প্রচুর মানুষ বিজেপি। আজকে দিনও বিজেপির সব কি করতো, বয়স্করা সবাই মিলে একটা দল গঠন করতো, কিন্তু একটাই মাত্র মানুষ ছিল আমরা কবিতা প্রকৃতি আসল। শোনা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।